50 টাকা কেজির পেঁয়াজ এক সপ্তাহে বেড়ে 75। চিনি তেলের দরও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের নাভিশ্বাস। আমাদের এখন চলাফেরা খাইতে কষ্ট হয়ে যাচ্ছে। যদি এইভাবে দাম বাড়ে তাতে এই যে আমি তো কিছু কিনতেই পারছি না। পেঁয়াজ, আদা, রসুন, মসুরের ডাল বাড়ে নাই, আমার কোনো জিনিস নাই। বাজার সিন্ডিকেট হয়ে গেছে, এই জন্য এটাকে তদারকি করতে হবে। আগামী 1 মাসের আগে আসার কথা শোনাতে পারছে না মন্ত্রণালয়। শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য। এই 1 মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা। রূপপুরের পর এবার দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। গণভবনে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ। রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরের দুর্নীতির অভিযোগ তদন্তে কোনো বাধা নেই, শুনানিতে হাইকোর্ট। জঙ্গিবাদে মদত ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ। ই কমার্সের নামে একের পর এক প্রতারণা। 60 প্রতিষ্ঠানের তালিকা সিআইডির হাতে। টাকা ফেরতের দাবিতে কিউকম গ্রাহকদের মানববন্ধন। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হতেই ঝরছে প্রাণ। গত বছরের চেয়ে রোগী বেড়েছে 20 গুণ। আবহাওয়ার পরিবর্তনে বেড়েছে এডিসের ঘনত্ব। $50 টাকা কেজির পেঁয়াজ এক সপ্তাহে বেড়ে 75 টাকা। তেল লিটারে মিলত 148 টাকা, এখন গুনতে হচ্ছে 158 টাকা। ঊর্ধ্বমুখী চিনি ডালের দরও। ভোগ্যপণ্যের বাজারের এ অবস্থায় অসহায় ক্রেতারা। দুষছেন পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবকে। দ্রব্যমূল্যের বাজারে যেন লেগেছে আগুন। হঠাৎ করে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। নুন আনতে যাদের পান্তা ফুরোয়, বাজার থেকে তারা ঘরে ফিরছে প্রায় শূন্য ব্যাগ নিয়ে। আমাদের এখন চলাফেরা খাইতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা দিন আনি দিন খাই। যদি এইভাবে দাম বাড়ে তাতে এই যে আমি তো কিছু কিনতেই পারছি না। আমি তো ওদেরকে বারবার দাম জিজ্ঞেস করে চলে যাই। সপ্তাহখানেক আগেও পেঁয়াজের কেজি ছিল 50 টাকা, এখন সেটা 75 টাকা। 148 টাকার সয়াবিন তেল 10 দিনের ব্যবধানে 158 টাকা। আর সরিষার তেলে কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। মোটা মসুরের ডাল 70 টাকা থেকে হয়েছে 90 টাকা। চিনির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। এছাড়াও আটা, ময়দা ও আদা রসুন সহ প্রায় প্রতিটি মুদি পণ্যের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। পেঁয়াজ, আদা, রসুন, মসুরের ডাল, সয়াবিন তেল, চাউল বাড়ে নাই, আমার কোনো জিনিস নাই। খুচরা বিক্রেতারা বলছেন বাজারের এই নাভিশ্বাস পরিস্থিতিতে অসহায় তারাও। কাস্টমার যেভাবে আমাদেরকে বলে আমরা ওইভাবে উত্তর দিই না। আমরা হয়তো নর্মালে থাকি বা লাভটা একটু কম করি। মার্কেটে মাল কিনতে গেলে দেখা গেল যে বাজার রেট একটু বেশি, তখন বেশি তাই না বেশি ব্যস্ত। আর ক্রেতারা বলছেন সরকারের পর্যাপ্ত মনিটরিং এর অভাবেই এই পরিস্থিতি। সরকারের একটু নজর দেওয়া উচিত যে কোথায় ত্রুটিটা আছে। বাজার সিন্ডিকেট হয়ে গেছে, এই জন্য এটাকে তদারকি করতে হবে। হঠাৎ করে কেন এই দাম বৃদ্ধি তা সঠিকভাবে বলতে পারছেন না খুচরা কিংবা পাইকার বিক্রেতারা। আসলে কি বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এই দাম বৃদ্ধি, নাকি বাজার পড়েছে কোনো সিন্ডিকেটের কবলে? ধোঁয়াশা কিন্তু থেকে যাচ্ছে। তবে ক্রেতারা বলছেন এই অবস্থা চলতে থাকলে রাস্তায় নামতে হবে মধ্যবিত্তদেরও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী 1 মাস দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি নিয়ে সুখবর নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। সকালে এক বৈঠকে পেঁয়াজের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়ে এনবিআরকে মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলে জানানো হয়। এছাড়া চিনি ও তেলের ওপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। কয়েক মাস ধরেই নিত্যপণ্যের দাম লাগামহীন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিবের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। এতে এনবিআর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পেঁয়াজ সহ সভায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের মূল্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচএম শফিকুজ্জামান এসব পণ্যের আন্তর্জাতিক বাজার মূল্য ও বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয় সভায়। ইন্ডিয়ায় বৃষ্টি হয়েছে দেখে আমাদের এখানে পেঁয়াজের বাজার অস্থির হয়ে গেছে। ইন্টারন্যাশনাল প্রাইস বৃদ্ধি পেয়েছে 11% ওভারঅল। 1 মাসে পেঁয়াজের ট্রাকে ওখানে যাতে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আসতে পারে আমরা মনিটর করছি।
আগামী 4 মাসের জন্য পেঁয়াজের উপর থেকে শুল্ক এবং চিনি ও তেলের উপর থেকে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়ার কথা বলেন বাণিজ্য সচিব। দেশে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব পণ্যের সংকট থাকবে বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য। তেল এবং চিনির উপরের শুল্ক বা যেটা অ্যাডভান্স ট্যাক্স আছে সেটা প্রত্যাহারের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই সময় উৎপাদন হয় না সাধারণত, নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে। তো তার আগে এই 1 মাস হয়তো পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা। পেঁয়াজের যে ব্যাপারটা আসছে দিক থেকে চেষ্টা করছি যাতে করে কন্ট্রোলে রাখা যায় যতদূর সম্ভব। তবে আমাদের যতদিন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ হব না ততদিন কখনো কখনো আমাদেরকে সেটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে, কিন্তু কৃষি মন্ত্রণালয় চেষ্টা করে চলেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ভারত ও তুরস্ক থেকে ইতিমধ্যে 15,000 মেট্রিক টন পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও আলোচনায় দেশের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। পাবনার রূপপুরের পর দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে দেশটির পরমাণু সংস্থা বাংলাদেশকে এক্ষেত্রে সহযোগিতা করবে। এদিকে সুযোগ পেলে কোরিয়াও বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয় 2013 সালে এই চুক্তির মাধ্যমে। সে সময় পরমাণু শক্তিধর দেশটির সঙ্গে বাংলাদেশে একটি নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়নে স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষর করে দুদেশ। তারই আলোকে দেশটির প্রত্যক্ষ আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুরে শুরু হয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2017 সালে এর মূল নির্মাণ কাজ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাষ্ট্রীয় পরিকল্পনার কথা বলে আসছিলেন। সবশেষ রোববারও তিনি একই প্রসঙ্গে কথা বলেন রূপপুরের প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের অনুষ্ঠানেও। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা। যেহেতু রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রকল্পটি বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছে, তাই দেশে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভ। এই সৌজন্য সাক্ষাতে দেশটিকে পরমাণু খাতে আরও সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোসাটম প্রধান বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে তার দেশ আরও সহযোগিতা করতে চায়। রূপপুরের নির্মাণযোগ্য ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও শেখ হাসিনাকে অবহিত করেন অ্যালেক্সি লিখাচেভ। এদিকে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ যজ্ঞে আগ্রহ দেখিয়েছে কোরিয়াও। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সোমবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সুযোগ পেলে কোরিয়াও বিনিয়োগ করতে চায় পরমাণু বিদ্যুতে। Obviously Korea will be very interested in finding opportunity in this country when it comes to the second site of nuclear power plants. I'm not sure about the financial capability. কোরিয়ান দূত জানান, পরমাণু প্রযুক্তিতে তার দেশ এখন বিশ্বে তৃতীয় অবস্থানে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অনুসন্ধান বন্ধে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুরের আবেদনে সাড়া দেননি দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে দুদকসহ 3টি সংস্থা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে পারবে। এর আগে ভুয়া মামলার ফাঁদে ফেলে হয়রানি ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল মানবাধিকার কমিশন। দুদক বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পীরের বিরুদ্ধে। ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি ও সম্পত্তি দখলের অভিযোগ ওঠে রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে। সিআইডির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরকম 800টি ভুয়া মামলা করেছে রাজারবাগ। তদন্তে নামে জাতীয় মানবাধিকার কমিশনও। তাদের তদন্তেও উঠে আসে অনিয়মের নানা তথ্য। দৌরাত্ম্য বন্ধে রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের করে কমিশন। সিআইডি ও মানবাধিকার কমিশনের 2টি রিপোর্ট আমলে নিয়ে পীর দিল্লুর রহমানের দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। মদত দেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়। উচ্চ আদালতের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে পীর দিল্লুর। শুনানি শেষে হাইকোর্টের আদেশে বহাল রাখা হয়। ফলে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কোনো বাধা রইল না। পীর সাহেবের বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্পদের বিরুদ্ধে হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিয়েছে,
এটি চলতে কোনো বাধা নাই। দুর্নীতি দমন কমিশন, কাউন্টার টেররিজম সেল এবং একই সাথে সিআইডি তাদেরকে যে রিপোর্ট দিয়েছে তারা তদন্ত করে রিপোর্ট দায়ের করবেন 30 নভেম্বরের মধ্যে। এতে কোনো বাধা থাকলো না এখন আর। দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশ হাতে পেলে নেওয়া হবে রাজারবাগ পীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। রাজারবাগের পীরের যে শত শত কোটি টাকা, সেই সম্পদ, এই সম্পদের উৎসগুলো সম্পর্কে আগামী 30 নভেম্বরের ভিতরে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছে। কপিটা পায়নি, তবে তারা অর্ডারের কপি পাওয়ার সাথে সাথেই তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এদিকে রাজারবাগ পীরের বিরুদ্ধে মামলা করায় হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীদের আইনজীবী। নিরাপত্তার জন্য থানায় জিডিও করেছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 21শে পদকপ্রাপ্ত নাট্যাভিনেতা ডক্টর ইনামুল হকের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক। সহকর্মী, ভক্ত, অনুরাগীদের স্মৃতিচারণ। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। ই কমার্সের নামে একের পর এক বেরিয়ে আসছে কোটি কোটি টাকা প্রতারণার তথ্য। সন্দেহজনক লেনদেনে জড়িত 7টি প্রতিষ্ঠানের তালিকা করেছে সিআইডি। এর মধ্যে 32টির বিরুদ্ধে তদন্তও চলছে। এদিকে গ্রাহকের 50 কোটি টাকা আত্মসাতের ঘটনায় টিকিট.com-এর পরিচালক সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উইকম ও থলে.com-এর 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি, যাদের বিরুদ্ধে রয়েছে গ্রাহকের 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য 50% ছাড়ে দেওয়ার প্রতিশ্রুতি, সেই সঙ্গে নানা লোভনীয় অফার। 30 দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা বলে শত শত গ্রাহকের কাছ থেকে 2.5 কোটি টাকা নিলেও পণ্য দেয়নি ই কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে.com। একইভাবে অনলাইন টিকেটিং এজেন্সি 24.com আত্মসাৎ করেছে গ্রাহকের 50 কোটি টাকা। এই 3 ই কমার্স প্রতিষ্ঠানের 8 জনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানায় সিআইডি। প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই, একটি হচ্ছে থলে.com আর একটা হচ্ছে উইকম.com। এই দুটি প্রতিষ্ঠানের প্রচুর গ্রাহক আছেন, যে গ্রাহকরা দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে পণ্য কিনেছেন, টাকাও দিয়েছেন, কিন্তু পণ্য সরবরাহ পান নাই, টাকাও ফেরত পাওয়া যায়নি। ই কমার্স প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে প্রতারক চক্র গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। অনলাইন প্ল্যাটফর্মে একটা কমন ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিমাণটায় বেশি হয়ে যাচ্ছে। আরেক ই কমার্স প্রতিষ্ঠান রিং আইডি 2008 সাল থেকে এখন পর্যন্ত গ্রাহকের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অস্বাভাবিক ডিসকাউন্টে পণ্য বিক্রি ও ই ওয়ালেটের মাধ্যমে শুধু সেপ্টেম্বর মাসেই 200 কোটি টাকা রিং আইডির অ্যাকাউন্টে যায়। প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা। সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 crore এক মাসে। গ্রাহকের টাকা লোপাট প্রতিরোধে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে বলেও জানিয়েছে সিআইডি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন কিউকমের গ্রাহকরা। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে গ্রাহকরা জানান, গেটওয়ে পেমেন্ট প্রতিষ্ঠান ফস্টারের কাছে কিউকমের গ্রাহকদের 397 কোটি টাকা আটকে আছে। এ সময় মানববন্ধনে ই কমার্স প্রতিষ্ঠান বন্ধ না করে আইনি কাঠামোতে এনে ব্যবসার সুযোগ এবং গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধ সহ 7 দফা দাবি জানান তারা। পহেলা নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ক্লিন ফিডের পর এবার ডিজিটালাইজেশন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ডিজিটালাইজেশনের কাজটা আমরা সব পক্ষের সাথে আলোচনা করেছিলাম। যেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 1 অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হবে, সেই একই বৈঠকে সিদ্ধান্ত ছিল যে ঢাকা, চট্টগ্রাম সহ মেট্রোপলিটন শহরগুলোতে 1 নভেম্বর থেকে, অর্থাৎ 1 নভেম্বরের আগেই, বিশেষ করে ঢাকা চট্টগ্রামে 1 নভেম্বরের আগেই এখানে ডিজিটালাইজেশন নিশ্চিত করা হবে। আমি সেটি আবার মনে করিয়ে দিচ্ছি, ডিজিটালাইজেশন না হওয়ার কারণে যেটি হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় 2000 কোটি টাকা। It's all about stainless style. রাত 11টার সময় আরও থাকছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে বিহিত পূজা ও অঞ্জলি নিবেদনে দেবীর আবাহন, করোনা মুক্তির প্রার্থনা।
কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে হরিলুট। এ যেন চোরের ওপর বাটপাড়ি। কেউ যুবকের জমি দখল করছেন, কেউ বা ভুয়া দলিল তৈরি করে নতুন গ্রাহকদের প্রতারিত করছেন। আবার নিষেধাজ্ঞা থাকলেও যুবকের নামেই বিক্রি হচ্ছে প্লট। বিষয়টি স্বীকার করেছেন বাণিজ্য মন্ত্রীও। যুবকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বন্টনের কথা থাকলেও সহসাই সেটির কোনো সমাধান দেখছেন না খোদ মন্ত্রী। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সাভার ও ধামরাইয়ের কোল ঘেঁষে বয়ে চলা বংশী নদীর গা বেয়ে একসময় গড়ে তোলা হয় যুবকের হাউজিং প্রকল্প। গৃহশিক্ষক বিমল চন্দ্র প্রকল্পে বিনিয়োগ করেন প্রায় 25 লাখ টাকা। 1.5 যুগেরও বেশি সময় পেরোলেও জমি বা টাকা কোনোটাই পাননি তিনি। এই সম্পূর্ণ এরিয়াটা যুবকের, এটা আমাদের দেখিয়েছে। এখন আসলে যুবকের জায়গায় ছিল, তো পরবর্তীকালে শুনি দিকে নাম চেঞ্জ করে হাউজিং করে তারা প্লট বিক্রি করতেছে। 90 দশকে যাত্রা শুরু যুবকের। লোভনীয় অফার দিয়ে প্রায় 3 লাখ মানুষের 2,500 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। পরে কার্যক্রম বন্ধ করে সরকার। যদিও বংশী নদী পেরোতেই জানা গেল সেই যুবকের জমি বিক্রি হচ্ছে এই এলাকায়। বিক্রির সাইনবোর্ডও ঝুলছে, আবার কিনছেন অনেকেই। আপনাদের কত টাকা কিনছেন? 3% 30 পয়েন্ট। জিনিসটা এরকম না যে আমি একলা কিনছি আমি ক্ষতিগ্রস্ত, যদি 100 জন ক্ষতিগ্রস্ত তার সাথে আমারও পড়তে হবে। যুবকের জমি বিক্রির সাইনবোর্ডে যে 3 জনের নাম ছিল তার মধ্যে অন্যতম ফারুক। তার দাবি তিনি যুবকের হয়ে কাজ করেন। সেগুলো কি যুবকের জমি? ওগুলো যুবকের জমি। আমি চাকরি করি না আর কি। আচ্ছা, আমি আর কি বায়া ফিল্ডে কাজ করি। রাজধানীর পল্টনে যুবক হাউজিং এর অফিসটিও বেহাত হয়ে গেছে, এমন দাবি যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদকের। কিছু জায়গা দেখা যায় মেন কিছু জায়গা বিভিন্ন অবৈধ দখলদাররা তারা বহু দখল করে খাইতেছে। খেটিজার দখলে তার দাবি এটি তিনি কিনেছেন আসল মালিকের কাছ থেকেই। যুবক অবৈধভাবে দখল করেছিল। যুবক তো মালিক না। আচ্ছা, তার মানে যুবক এখানে ছিল? ওরা ভাড়া ছিল। ওরা ভাড়া ছিল। আচ্ছা, কার থেকে জানো একটা 2 নম্বর দলিল করছে। তবে তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা বলছেন ওই জমির মালিক যুবকে। আমি আমার সিগনেচার রেকর্ড দৃষ্টি মনে হচ্ছে যে এই সার্টিফিকেট কপিটা সঠিক, মালিক যুব কর্মসংস্থান সোসাইটি যুবক। উত্তরায় যুবকের প্রায় 4.5 বিঘা জমি বেহাত হয়ে গেছে। যুবকের মাহবুবে বিক্রি করে গেছে। যুবকের তো জমি বিক্রি করার রাইট ছিল না, ওরা কেমনে সিএসআরএস এর মালিকের তারপরে বিক্রি করে গেছে। আসল আর নকল দলিলের পার্থক্য হলো নকল দলিলে যুবকের পক্ষে কেনা হয়েছে এই বাক্যটি উল্লেখ নেই। বাণিজ্যমন্ত্রী স্বীকার করলেন যুবকের জমি বিক্রি হচ্ছে। অবৈধভাবে বেদখল হয়ে যাচ্ছে, অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে, অবৈধভাবে বিক্রি হচ্ছে। আমাদের মন্ত্রণালয়কে লিখেছিল, কিন্তু আমাদের দেশে যে আইন আছে তাতে আমরা প্রশাসক নিয়োগ করতে পারি না। এই ব্যাপারে আইনি সহায়তা দরকার, তো সেটার জন্য আমরা চেষ্টা করছি আর কি। ইভ্যালি বা ধামাকা যদি হয় প্রতারণার সবশেষ সংযোজন, তাহলে যুবক ছিল বাংলাদেশের আর্থিক খাতের বড় অনিয়মের শুরুর দিকের উদাহরণ। কথা ছিল যুবকের এইসব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত 3 লাখ মানুষের পাওনা শোধ করা হবে, কিন্তু সেটি তো হচ্ছেই না। উল্টো নতুন করে প্রতারিত হচ্ছেন বহু মানুষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীর গতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতার শঙ্কা দেখা দিয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ওয়াগন না পাওয়ায় আইসিডিতে কন্টেইনার জট। এই অবস্থায় প্রতিদিন অন্তত 200 করে কন্টেইনার পরিবহনের জন্য রেলওয়েকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে পর্যাপ্ত ওয়াগনের ব্যবস্থা সত্ত্বেও বন্দর কন্টেইনার দিতে পারছে না বলে দাবি রেলওয়ের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দর দিয়ে পণ্য আমদানির সময় কন্টেনারের গন্তব্য উল্লেখ করেই আমদানিকারকদের ঋণপত্র খুলতে হয়। এক্ষেত্রে সড়কপথের কন্টেনারের গন্তব্য নিয়ে তেমন সমস্যা না হলেও জটিলতা সৃষ্টি হচ্ছে রেলপথে ঢাকা কমলাপুর আইসিডিতে কন্টেনার পাঠানো নিয়ে। 876 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে কন্টেনার রয়েছে প্রায় 500। রেলপথে কন্টেনার পরিবহনে পর্যাপ্ত ওয়াগন না পাওয়ায় সংকট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন বন্দর কর্তৃপক্ষ। সব বিষয় বিবেচনা করে যদি রেল কর্তৃপক্ষ ওয়াগন সংখ্যা বৃদ্ধি করে তাহলে আমাদের এই সমস্যা থাকবে না। প্রয়োজনীয় কন্টেনার না পাওয়ায় বর্তমানে মাত্র 2 জোড়া ট্রেন চলছে। এক্ষেত্রে বন্দরের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটকে দুষছেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের হাতে এখন যথেষ্ট লোকোমোটিভ আছে, এই জন্য আমি আহ্বান জানাই যে বন্দর কর্তৃপক্ষ বা তাদের যাদের স্টেক হোল্ডার আছে তারা বেশি করে কন্টেনার ক্যারি করুক। তবে জটিলতা এড়িয়ে সমন্বয়ের কোনো বিকল্প দেখছে না আইসিডি ইয়ার্ড পরিচালনাকারী অপারেটর সাইফ পাওয়ার টেক। দুই পক্ষের সমন্বয় করতে হবে। যখন কন্টেনারের ডিমান্ড থাকবে তখন রেলকে ওয়াগন দিতে হবে,
তখন এই জিনিসটা সমন্বয় হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করে এর মধ্যে 96% কন্টেনার পরিবহন হয় সড়ক পথে, আর রেলপথে মাত্র 4% কম। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কন্টেনার পরিবহনে এই রেলপথকে কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোক। বিকেলে তার মৃত্যুর খবরে বেইলি রোডের বাসভবনে ছুটে যান সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনয়ের সাথে ছিল আজন্ম বসবাস। জীবনব্যাপী নিমগ্ন গুণী এই অভিনেতা অভিনয়কে কেবল পেশা নয়, নিয়েছিলেন শিল্পবোধে উৎসাহী মনকে তৃপ্ত করার মাধ্যম করে। শুরুটা মঞ্চ থেকে। নটরডেম কলেজে পড়াশোনাকালীন সময়ে প্রথম মঞ্চে অভিনয় করেন। 1968 সালে বুয়েট ক্যাম্পাসে নাগরিক নাট্য সম্প্রদায়ের যাত্রা শুরু হয়। এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। বুড়ো শালিকের ঘাড়ে রো, রেদওয়ান গাজীর কিস্সা, নুরুল দিনের সারা জীবন সহ আরো বহু নাটকে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন তিনি। 1995 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন নামে আরেকটি নাট্যদল। লিখেছেনও বিস্তর মঞ্চ, টেলিভিশনের নাটক, লিখেছেন সাহিত্য। টেলিভিশন নাটকেও ছিলেন জনপ্রিয়। গুণী এই অভিনেতা শারীরিকভাবে সুস্থই ছিলেন। সোমবার দুপুরে খাবারের পর ছিলেন বিশ্রামে। আরাম কেদারে বসে আকস্মিকভাবে মৃত্যু হয় তার। ডক্টর ইনামুল হকের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন দীর্ঘদিনের শিল্পবন্ধু, সহকর্মী, ভক্ত, অনুরাগীরা। শেষ বিদায়কালে বন্ধু পরিজনরা জানিয়েছেন কান্না ভেজা বিদায়ী অভিবাদন। উনি সাম্প্রদায়িক সংস্কৃতির বিরুদ্ধে উনি অবিচল সংগ্রামের কাণ্ডারি ছিলেন। সেই 68 সাল 69 সাল থেকে একসঙ্গে কাজ করছি। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় আমি যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাব, আমার সব ব্যবস্থা করে দিল। যে এইভাবে চলে যাবে এটা ভাবতেও পারিনি। আমরা ডক্টর ইনামুল হককে একজন গুণী নাট্যজন হিসেবে চিরদিন মনে রাখবো। শুধু এটুকুই বলি, এনাম ভাই, আপনি আমাদের মধ্যে আছেন, আপনি চিরজীবী হন। মঙ্গলবার সকাল 11টায় ইনামুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বনানী কবরস্থানে শায়িত হবেন ডক্টর ইনামুল। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। এবার দেশের বাইরের খবর। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মহাষষ্ঠীতে দিনভর পশ্চিমবঙ্গের কলকাতার মণ্ডপগুলোতে গত বছরের তুলনায় বেশি দর্শনার্থীর উপস্থিতি চোখে পড়েছে। করোনা প্রোটোকল মেনে এবার আয়োজকরা মণ্ডপ তৈরি করেছেন। মহাষষ্ঠীর দিন কলকাতার মণ্ডপ ঘুরে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতার পূজার খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতা ছাড়াও কলকাতা লাগোয়া উপশহর সল্টলেকে এবার নজরকাড়া পূজার আয়োজন হয়েছে। পূজা মণ্ডপের আয়োজকরা এবার দেবী দর্শন করতে দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই খোলা জায়গায় প্যান্ডেল করেছেন, যাতে একদিকে করোনা প্রোটোকল মানা হয় আর দেবী দর্শনও হয়। দর্শকরাও খোলা মণ্ডপ পেয়ে খুশি, তাই যে যার মতো দেবীকে সঙ্গে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এখনো অবধি আমাদের মনে হচ্ছে যে আমাদের উদ্যোগ সফল হয়েছে, কারণ আমরা পারছি, যেভাবে আমরা চাইছি সেরকম ভাবে দুটো লাইন যে আমরা মেনটেন করতে চাইছি সেটা করতে পারছি। বছরে একটা দিন তো অপেক্ষা করি এই দিনটার জন্য, এই আর কি। সেই বয়সে তো পেরিয়ে এসছি না, ছোটবেলার বয়সটা, এখন যেটুকুনি পারি এনজয় করি। মহাষষ্ঠীর বিকেল গড়াতেই ভিড় বাড়তে দেখা যায় সল্টলেকের এজি ব্লকের পূজা মণ্ডপেও। সেখানে করোনা সংকটকে মাথায় রেখেই তৈরি হয়েছে ঠাকুর দালানের আদলে প্যান্ডেল। এদিকে মধ্য কলকাতার লেডিস পার্কের পূজাতে তুলে আনা হয়েছে মহামারী করোনাকে হার মানিয়ে সম্ভাবনার কথা, সুদিনের কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নামে আলোর ঝর্ণাধারা। রাতের দুর্গাপূজা দেখতে এভাবেই সব বয়সী মানুষকে পথে নামতে দেখা গেল মহাষষ্ঠীর সন্ধেতেও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।